রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈশ্বিক এই মহামারী সংকটকালীন সময়ে আপনারা বাসায় বেশ ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের এই ক্লাস পরিচালনায় আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায়ে দুটি প্রাচীন সভ্যতা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে যে শিক্ষণফল তোমরা জানতে পারবে, প্রাচীন মিশরীয় সভ্যতার প্রবীণের ধারণা বর্ণনা করতে পারবে, সিন্ধু সভ্যতা আবিষ্কারের কাহিনী ও ভৌগোলিক অবস্থান জানতে পারবে, সভ্যতা দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বাসায় খাতা কলম নিয়ে বসে আছো। ঝটপট করে আজকে ক্লাসের আলোচ্য বিষয়টা সুন্দর করে লিখে নাও। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় মিশরীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতার ভৌগোলিক অবস্থান, মিশরীয় সভ্যতার অবদান, সিন্ধু সভ্যতা ও সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থান এবং বিশ্ব সভ্যতায় এই সভ্যতা দুটি কেমন অবদান রেখেছিল, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব সভ্যতার ইতিহাসের অগ্রযাত্রা শুরু হয়েছিল আজ থেকে ৭,০০০ বছর আগে। এশিয়ার, মধ্য এশিয়া, উত্তর এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের কিছু বিস্তীর্ণ জায়গাকে কেন্দ্র করে। বিশ্ব সভ্যতার আলোচনার আগে আমরা সভ্যতা কি এই বিষয়টা আমাদের জানা দরকার। সভ্যতা হলো মানব সংস্কৃতির একটা উন্নত পর্যায় বা নিদর্শন। মানুষ জীবিকা নির্বাহের জন্য তার যে পদ্ধতিতে বিভিন্ন কলাকৌশল, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, ঘরবাড়ি নির্মাণ এবং শিল্প সংস্কৃতির বিকাশ ঘটায়, তার উন্নত এবং পরিমার্জন রূপেই হল সভ্যতা। আমরা আজকে মিশরীয় সভ্যতার অবযাত্রা সম্পর্কে বা পটভূমি সম্পর্কে জানব। প্রদর্শিত চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ? আমরা মিশরীয় সভ্যতার একটা ভৌগোলিক চিত্র দেখতে পাচ্ছি। ভূমধ্য সাগরের তীরবর্তী একটা দেশ, তার নাম ছিল মিশর। প্রাচীনকালে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে উৎপত্তি হয়ে একটি নদী 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যাকে আমরা পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে জানি, যেটি নীল নদ নামে পরিচিত। মিশরে সভ্যতার পটভূমি আলোচনা করতে গেলে আমাদের ভৌগোলিক অবস্থানটা জানা দরকার। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটি নাম ইজিপ্ট, সেই দেশের প্রাচীন নামই হচ্ছে মিশর। দেশটি যে সভ্যতা বিকাশ হয়েছিল সেটি 3টা মহাদেশে পরিব্যাপ্ত হয়েছিল: এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মিশরীয় সভ্যতার বিকাশ সাধিত হয়েছিল। আমরা মিশরীয় সভ্যতার ভৌগোলিক অবস্থান জানার আগে কিভাবে এই মিশরীয় সভ্যতা সৃষ্টি হলো তা একটু জানা দরকার। আপনারা জানেন নীল নদ একটি আন্তর্জাতিক নদী।
বর্ষাকালে বর্ষা মৌসুমে এই নদীটা প্রবল বন্যা হতো। বন্যার পানি মিশরীয় নীল নদের তীরবর্তী অঞ্চলে দিয়ে প্রবাহিত হতো, ফলে মানুষের কষ্টার্জিত ফসলগুলো ভাসিয়ে দিত। ফলে একসময় মিশরবাসী সংঘবদ্ধ হয়ে তারা বাঁধ নির্মাণের চেষ্টা করে। এই বাঁধ নির্মাণ থেকে তারা খাদ্য উদ্বৃত্ত শস্য সম্ভার জন্মানোর কাজ শুরু করে এবং সেখান থেকে তাদের হাতে নগদ অর্থ আসে। এক পর্যায়ে তারা গ্রাম, নগর, শহর, প্রশাসন ব্যবস্থা তারা সবকিছু উদ্ঘাটন করে। ভৌগোলিক অবস্থান এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত এই মিশর দেশটি উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। মিশরীয় সভ্যতা সম্পর্কে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস বলেছেন মিশর হচ্ছে নীল নদের দ্বার। কেননা নীল নদ না থাকলে সমগ্র মিশর মরুভূমিতে পরিণত হতো। এই জন্য গ্রিক ঐতিহাসিকবিদ মিশরকে বলেছেন নীল নদের দ্বার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিশরীয় সভ্যতার ইতিহাস আলোচনা করতে গেলে আমাদেরকে দুইটা রাজবংশীয় যুগের কথা জানতে হবে। কেননা মিশরীয় রাজবংশের ইতিহাসে খ্রিস্টপূর্ব 5000 অব্দে মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়। খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3200 অব্দ পর্যন্ত মিশরীয় সভ্যতা প্রাক রাজবংশীয় যুগ। এই সময়ে মিশর কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল, যেগুলোকে বলা হচ্ছে নোম। পরবর্তী পর্যায়ে রাজা মেনেস সমগ্র মিশরকে একত্রিত করে একটি সভ্যতার প্রাক রাজবংশীয় যুগে সূত্রপাত ঘটান। এবং আমরা জানি মিশরীয় সমাজে ফারাও ছিলেন আসল শক্তিধর এবং তারা নিজেদেরকে সূর্য দেবতার প্রতিনিধি মনে করত। তাদের সবকিছু ধর্ম বিশ্বাস থেকে তাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পারিবারিক ধারণাগুলো পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমরা এখন আলোচনা করব মিশরীয়দের, বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদান। প্রথমে আমরা যদি মিশরীয়দের অবদানের কথা বলতে আলোচনা করি, তাহলে আমাদের আসে মিশরীয় ধর্ম বিশ্বাস। মিশরীয়রা একটা প্রচন্ড ধর্মে বিশ্বাস করত। তারা সূর্য দেবতা আরাধনা করত, নীল নদের দেবতার আরাধনা করত, শস্যের দেবতার আরাধনা করত। তাদের জীবনের এমন কোন দিক নাই যে তাদের ধর্ম দ্বারা প্রভাবিত হয় না। আমরা প্রদর্শিত চিত্রের পিরামিড দেখতে পাচ্ছি, আমরা স্প্রিং দেখতে পাচ্ছি, এগুলো সব কিছু ধর্মকেন্দ্রিক। মিশরীয়রাই সর্বপ্রথম একশ্বরবাদের প্রবর্তন বা সূচনা করেছিল। তাদের সমাজে মন্দিরের খুব একটা প্রচলন ছিল না, তবে দু একটা মন্দিরের নাম উল্লেখ করা যেতে পারে। কর্ণাটের মন্দির, লাকজরের মন্দির। এবং একসময় পুরোহিতরা সবকিছু সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। পুরোহিতরা মনে করত যে নীল নদের দেবতা অসিরিস এবং সূর্যের দেবতা মিলে সমৃদ্ধভাবে পৃথিবী শাসন করে। সেখান থেকে তারা একশ্বরবাদের সর্বপ্রথম ধারণা পৃথিবীকে দেন। মিশরীয়দের ধর্মবিশ্বাসের চিন্তা চেতনা থেকে তারা পরবর্তী পর্যায়ে এক সময় দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে এবং এই দুর্নীতিপরায়ণের জায়গা থেকে তারা সমাজকে একটা বিশৃঙ্খল পরিবেশের জন্ম দেয়। পরবর্তী পর্যায়ে এই বিশৃঙ্খলতার অবসান ঘটিয়ে রাজা আমেনহোটেপ তিনি একটি আবার নতুন করে মিশরীয় সমাজকে একটি শক্তিশালী রাজবংশে পরিণত হয়। তো এই মিশরীয় রাজাদের উপাধি ছিল ফারাও। ফারাও কথাটি পেরো কথাটি থেকে এসেছে। ফারাও অর্থ হচ্ছে, কথাটি অর্থ হচ্ছে উঁচু বা আভিজাত্য। বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদান জানতে গেলে আমাদের প্রথমে আসে লিখন পদ্ধতি ও কাগজের আবিষ্কার। আমরা জানি আমাদের আজকে বিশ্ব সভ্যতাকে বিভিন্নভাবে
বিভিন্নভাবে উপকৃত করেছে এই মিশরীয় সভ্যতা। মিশরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতির উদ্ভাবন করে। তাদের প্রবর্তিত লিখন পদ্ধতির নাম হচ্ছে হাইরোগ্লিফিক্স। আমরা চিত্রে দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ যে তারা যে পুরোহিতরা কি করতো, হাইরোগ্লিফিক্স কথাটির অর্থ হচ্ছে পবিত্র লিপি। তারা পুরোহিতদের ধর্মীয় বাণী গুলো সুন্দর করে লিপিবদ্ধ করত এবং তারা পেপিরাস নামক কাগজে লিখত। এই চিত্রলিপিটা ছিল প্রথমে শব্দভিত্তিক, তারপর অক্ষর থেকে বর্ণ, এভাবে তারা লিখন পদ্ধতিতে একটা বিরাট অবদান রাখছে। আজকে আমরা আধুনিক সভ্যতার দাবিদার বলে যারা স্বীকার করি, কিন্তু তারা কখনোই ভাবি না যে মিশরীয় সভ্যতার কত অবদান। এছাড়াও রোজেটা স্টোন নামে একটি পাথর আবিষ্কৃত হয়েছে। আমরা জানি যে গ্রিক বীর আলেকজান্ডার যখন মিশর অভিযান করেছিলেন, তখন ঠিক সে সময়কার একটা পাথরে মিশরীয় হাইরোগ্লিফিক রীতিতে বিভিন্ন নিয়ম কানুন, তাদের সভ্যতা সম্পর্কিত বিভিন্ন ধর্মীয় বাণী সুন্দরভাবে লিপিবদ্ধ হয়েছে এবং বিজ্ঞানের ক্ষেত্রে তারা ব্যাপক অবদান রেখেছে। আমরা জানি যে আজকে ত্রিভুজ, জ্যামিতি, এগুলো মিশরীয়রাই প্রথম আবিষ্কার করেছে। তারা দলঘড়ি আবিষ্কার করেছে, সূর্যঘড়ি আবিষ্কার করেছে। এছাড়াও তারা মমি কথাটির অর্থ হচ্ছে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। তাদের একটা বিশ্বাস ছিল যে ফারাওরা যেহেতু সমৃদ্ধভাবে পৃথিবী শাসন করবে, এই জন্য তারা কি করতে, ফারাওদের স্থাবর অস্থাবর সম্পত্তি তারা সমাহিত করার জন্য তারা পিরামিড আবিষ্কার করেছিল। এই পিরামিড তাদের ঐতিহ্যের একটা প্রতীক। ইতিহাসে তাদেরকে শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়, কেননা আমরা জানি যে পিরামিডেই প্রথম তারা ফারাওদের কবর দিত এবং সেখানে সমাধি। এগুলো আসলে মূলত এগুলো ছিল সমাধিসৌধ। সে সময় অনেকগুলো পিরামিড আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে বড় পিরামিড হল ফারাও খুফু পিরামিড, 400 ফুট উচ্চতা বিশিষ্ট, 13.5 একর জায়গা জুড়ে এই ফারাও পিরামিড। অন্যদিকে ফারাওদের এই ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য, তাদেরকে সংরক্ষণ দেওয়ার জন্য এই পিরামিডগুলো তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। এবং তারা কি করেছে, পিরামিডের গায়ে স্প্রিং বা ভাস্কর্য শিল্পের বিকাশ করেছে। স্প্রিং কি, এটা খুব একটা ইম্পর্টেন্ট শব্দ। আমরা প্রদর্শিত চিত্রে দেখতে পাচ্ছি যে ফারাওরা ছিল যেহেতু আভিজাত্যের প্রতীক, তারা তাদেরকে সুন্দর একটা ফারাও, মানে স্প্রিং কথাটির অর্থ হচ্ছে মনুষ্য আকৃতি বা সিংহ আকৃতি মূর্তি বা ভাস্কর্য। তাদের দেহটা ছিল, তাদের মাথাটি ছিল মানুষের আকৃতি আর দেহটা হলো সিংহের আকৃতি। আমরা জানি সিংহ অত্যন্ত বলশালী বা শক্তিশালী। তাদের ফারাওদের বিশেষ করে আভিজাত্য, ক্ষমতা, দণ্ড, প্রতাপ বোঝাতে তারা স্প্রিং গুলো সুন্দরভাবে ভাস্কর্য শিল্পের মাধ্যমে তারা খোদাই করেছে। এছাড়াও তারা বিভিন্ন শিল্পে দক্ষতা পরিচয় দিয়েছে। তারা তাদের ব্যবসা বাণিজ্য ছিল 3 মহাদেশ পরিব্যাপ্ত, সারা পৃথিবীর সাথে, বিশেষ করে চীন, পারস্য, ভারত উপমহাদেশের সাথেও তাদের একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়। সিন্ধু সভ্যতা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের দেশীয় সভ্যতা। সিন্ধু সভ্যতা সম্পর্কে এদেশের মানুষ কিছুই জানত না। ভারতীয়রা বা আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হিসাবে আমরা এতদিন জেনেছিলাম যে আর্য সভ্যতাই হলো প্রাচীনতম সভ্যতা। কিন্তু 1921 থেকে 1922 সালে শারজান মার্শাল, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এরকম প্রত্নতত্ত্ববিদরা কি করেছে, মাটি খনন করে সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা জুড়ে কতগুলো নগর আবিষ্কার করেছে। বিশেষ করে হরপ্পা এবং মহেঞ্জোদারো প্রথম 2টি নগর তারা শারজান মার্শাল, দয়ারাম সাহনি নেতৃত্বে হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো নগরগুলো আবিষ্কার করেছে। এটা একটা নগর সভ্যতা। সিন্ধু সভ্যতা, কেন সিন্ধু সভ্যতা নামকরণ করা হলো, কেন এটাকে আমরা
এতদিন আর্য সভ্যতাকে প্রাচীন বলে মনে করেছি। কেননা এটা একটা, এই আবিষ্কারটা ছিল একটা চমকপ্রদ, এটা মানুষের কাছে অজানা ছিল, অনেক দিন মাটির নিচে পড়েছিল। পরবর্তী পর্যায়ে প্রত্নতত্ত্ববিদরা এই সভ্যতার মাটির খনন করে অনেক নিদর্শন, নগর, শহর বা নিদর্শন উদ্ঘাটন করে। এই সভ্যতার কেন সিন্ধু নামকরণ করা হলো তা নিয়ে ঐতিহাসিকরা বলেছেন, প্রাচীনকালে সিন্ধু ছিল একটা নদী, এবং আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে উৎপত্তি হয়ে সিন্ধু নদটা উৎপত্তি হয়েছে সিন্ধু নদটা আরব সাগর থেকে উৎপত্তি হয়ে এটা ভারতের বিভিন্ন অঞ্চলে এর শাখা প্রশাখা বিস্তৃত ছিল। আর্যরা বলতো এই সভ্যতাটাকে সপ্ত সিন্ধু, সিন্ধু নদকে বলতো সপ্ত সিন্ধু। সিন্ধু নদের 7টি শাখা প্রশাখা ছিল, সিন্ধু, বিতস্তা, ইরাবতী, রাভি, শতরূপা, শতদ্রু, এরকম 7টি নদী ছিল সিন্ধু শাখা প্রশাখা বিশিষ্ট। এই 7টি শাখা প্রশাখা বিশিষ্ট নদীর তীরবর্তী অঞ্চলে এই সভ্যতাটার উত্থান ও বিকাশ হয়েছিল জন্য এই সভ্যতাটাকে আমরা সিন্ধু সভ্যতা বলে অভিহিত করতে পারি। সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থান পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান ইত্যাদি অংশ জুড়ে এই সভ্যতা গড়ে উঠেছিল। বিশ্ব সভ্যতায় সিন্ধু সভ্যতার অবদান, বিশ্ব সভ্যতার ইতিহাসে এই সভ্যতা আমাদেরকে অনেক কিছু নিদর্শন উপহার দিয়েছে। আমরা সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা একটা সুন্দর পরিবেশ বা সমাজবদ্ধ জীবনযাপনের একটা নিয়ম দেখতে পাই। সিন্ধু সভ্যতার মানুষরা সামাজিকভাবে বসবাস করতো, সমাজবদ্ধভাবে বসবাস করতো। তারা গ্রামে বসবাস করতো, কেউ কেউ শহরে বসবাস করতো, এবং তাদের সমাজে মোটামুটি কয়েক শ্রেণীর প্রতিনিধি আমরা দেখতে পাই: বণিকর, লিপিকর, ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, যাজক, শাসক। তাদের অর্থনৈতিক ব্যবস্থা ছিল কৃষি ও পশুপালন। কেউ ব্যবসা করত এবং পশুপালন করত, এবং তাছাড়াও তারও আরো বিভিন্ন কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য, এগুলোর মাধ্যমে জীবিকা নির্বাহ করেছিল বলে ঐতিহাসিকরা বলেছেন। ধর্মীয় অবস্থা, সিন্ধু সভ্যতা একটা সম্মিশ্র ধর্মীয় ব্যবস্থা ছিল। তারা প্রকৃতির পূজা করত, নদ, নদী, সাপের পূজা করত, তারপরে ষাঁড়ের পূজা করত। তাদের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে তেমন কিছু পরিচয় পাওয়া যায় না, তবে তারা প্রকৃতির উপাসক ছিলেন। নদী, সূর্য, সাপ, গাভী এগুলোর পূজা করত। অর্থাৎ তাদের ধর্মীয় অবস্থা ছিল বৈচিত্র্য ধরনের। তাদের শিল্পকলা, আমরা শিল্পের অবদান, পোড়ামাটির কালীর মূর্তি, দেবী মূর্তির পূজা করত। এছাড়াও তাদের নগর পরিকল্পনা, বিশ্ব সভ্যতা যেখানে আজকে সঠিকভাবে, যেমন আমরা যদি ঢাকা নগরীর কথা তুলনা করি, আমরা যদি আমাদের প্রধান প্রধান শহরগুলোর কথা তুলনা করি বা চিন্তা করি, দেখতে পাই যে কত অপরিকল্পিত, কত এবড়ো ভাবে বা যেখানে সেখানে পরিবেশকে উপেক্ষা করে আজকে নগর সভ্যতা, নগর বা শহরগুলোর বিকাশ হয়েছে। কিন্তু আমরা আজ থেকে 1500 বছর বা 2000 বছর আগে সিন্ধু সভ্যতার কথা যদি আমরা চিন্তা করি, তারা নগর পরিকল্পনা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। বিশেষ করে তারা কি করত, নগরগুলো তৈরি করেছিল। বিশেষ করে তাদের নগরগুলো ছিল মহেঞ্জোদারো, হরপ্পা এবং বিভিন্ন শহর কেন্দ্রিক। তাদের নগর পরিকল্পনার ডিজাইনটা ছিল রাস্তার পাশ দিয়ে বড় 10 ফুট চওড়া প্রশস্ত রাস্তা চলে গেছে, এবং শহরের ডাস্টবিনের ব্যবস্থা ছিল, এবং পয় প্রণালী নিষ্কাশনের জন্য তাদের সুন্দর ড্রেন ছিল। অর্থাৎ একটা আধুনিক বিশ্বমানের নগর সভ্যতার তারা একটা ধারণা আমাদেরকে
আমাদেরকে কাছে আজকে প্রেজেন্ট করেছে। পরিমাপ পদ্ধতি ও শিল্প, আমরা জানি যে সিন্ধু সভ্যতায় মানুষেরাই প্রথম আমাদের বিশ্ব সভ্যতা থেকে পরিমাপ পদ্ধতি শিখিয়েছে। তাদের বাটখারাগুলো ছিল অত্যন্ত চমকপ্রদ, বিভিন্ন রকমের বাটখারা আমরা জানি। আজকে আমরা 10 কেজি 5 কেজি এতে বাটখারা দেখতে পাই, এগুলোর এই ধারণাটা কিন্তু সিন্ধু সভ্যতার কাছে পাই। এবং শিল্পক্ষেত্রে তারা ভাস্কর্য, বিশেষ করে এটা এই সভ্যতাটা আরেকটা ব্রোঞ্জ যুগের সভ্যতা। একটু কথা বলে নেই, সিন্ধু সভ্যতার আরেকটা ব্রোঞ্জ যুগের সভ্যতা। কেন এই সভ্যতাটাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হচ্ছে? শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সিন্ধু সভ্যতার নিদর্শনগুলো ছিল ব্রোঞ্জের তৈরি। এখানে কোনো লোহার সভ্যতা মানে লোহার নিদর্শন পাওয়া যায়নি। আমরা মহেন্দ্র হরপ্পাতে ব্রোঞ্জ, রূপা এবং ব্রোঞ্জের বিভিন্ন নিদর্শন আমরা পেই। তোমরা জানো যে আজ থেকে, অর্থাৎ এটা ধাতুর যুগের সভ্যতা, তাম্রপ্রস্তর যুগের সভ্যতার সাথে এটা মিল পাওয়া যায়। স্থাপত্য ভাস্কর্য শিল্পে আমরা দেখতে পাই যে তাদের সারের পূজা করতো, তাদের এই গাভীর পূজা করতো, তাদের পরিকল্পনাগুলো স্থাপত্য শিল্পে আমরা সুন্দরভাবে বিলাসবহুল বাড়িতে তারা বসবাস করতো। আজকে যেমন আমরা 5 তলা 10 তলা 20 তলা বাড়িতে বসবাস করছি, ঠিক মহেন্দ্র হরপ্পাতে সুন্দর সুন্দর বাড়ি, মানে 2 তলা 3 তলা বাড়ি দেখতে পাওয়া যায়। এবং সেখানে ডাস্টবিন ছিল, পাইপ প্রণালীর ব্যবস্থা ছিল, ড্রেন ছিল, ল্যাম্পপোস্ট ছিল, সুন্দর একটা পরিচ্ছন্ন নগরীর আমরা ধারণা আমাদের সিন্ধু সভ্যতার কাছ থেকে জানতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এই সিন্ধু সভ্যতা এত বড় অবদান আমাদের ভারতবর্ষের ইতিহাসে, এটা প্রথম সভ্যতা। এই সভ্যতার আমরা অবদানগুলো থেকে বলতে পারি যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশের যে সভ্যতাগুলোর বিকাশ হয়েছিল, কোনো অংশেই আমাদের সিন্ধু সভ্যতা কম ছিল না। এখন কোশ্চেন, এই সভ্যতা কিভাবে পতন বা ধ্বংস হলো? এদের এই সভ্যতার নিদর্শনগুলো কেন মাটির নিচ থেকে পাওয়া গেল, সেটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এই সভ্যতাগুলো মাটির নিচ থেকে এই জন্য পাওয়া গেছে, যেমন এই সভ্যতার পতন সম্পর্কে ঐতিহাসিকরা বলেছেন হয়তোবা যুদ্ধ, বন্যা, ভূমিকম্প বা আর্য জাতির আক্রমণ, বিভিন্ন কারণের সংমিশ্রণে এই সভ্যতাটা ধ্বংস হয়ে থাকতে পারে তারা ধারণা করেছেন। তবে সিন্ধু সভ্যতা নিয়ে অনেক চমকপ্রদ কাহিনী আছে। এগুলো বিশ্ব ইতিহাসকে অত্যন্ত কৌতূহল করে এই সভ্যতাটা বিশেষ করে নতুন। আমরা মহেন্দ্র হরপ্পাতে যে 2500 প্রকারের স্কিল পেয়েছি, পণ্ডিতগণ আজ পর্যন্ত এই স্কিলগুলো, ভাষা কি উদ্দেশ্যে তারা এই স্কিলগুলো ব্যবহার করেছিল, সাধারণত প্রশাসনিক কাজে এই স্কিলগুলো ব্যবহার করে থাকতে পারে, তবে তারা আজ পর্যন্ত পাঠ উদ্ধার করতে পারে নাই। আগামী দিনে তারা হয়তো বা পাঠ উদ্ধার করবে। আমাদের অজানা আরো ইতিহাস আমাদের সামনে আসবে, এই ধারা অব্যাহত থাকবে। কারণ ইতিহাসে কি চলমান বিষয়, আপনারা জানেন যে ইতিহাস কোনো থেমে থাকার বিষয় নয়, এটা ঘটনাক্রমিক বিবরণ। তো সিন্ধু সভ্যতার বা বিভিন্ন সভ্যতার নিদর্শনগুলো আজ পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে। আমরা আশা করছি যে এই সভ্যতা আরো অনেক অজানা তথ্য দ্বারা আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাস সমৃদ্ধ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে এ পর্যন্তই আজকে আমরা এই ক্লাসে শেষে আমরা কি জানতে পারলাম তার একটু মূল্যায়ন আমরা আজকে করব। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে কতিপয় কোশ্চেন করব, আসলে বিশ্বাস করি তোমরা অবশ্যই উত্তর পাবে। মিশর কয়েকটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। আমি শুরুতেই বলেছি আলোচনায় যে মিশর 3টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। একটা হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ। নীল নদের উৎপত্তি স্থান কোথায় ছিল? ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়েছিল। কয়টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল? আমরা জানি নীল নদ 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত। কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখিয়েছিল? আমরা জানি আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতার অধিবাসীরাই আমাদের পরিমাপ পদ্ধতি শিখিয়েছিল। রোজেটা স্টোন কি? আমরা জানি গ্রিক বীর আলেকজান্ডার যখন মিশর অভিযান করেন তখন একটা পাথর আবিষ্কৃত হয়েছে, ঠিক সেই সময়কার একটা পাথর আবিষ্কৃত হয়, তার নাম রোজেটা স্টোন। রোম কি? আমরা জানি যে আমাদের যেমন ভারতীয় উপমহাদেশের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল, যেটাকে আমাদের জনপদ নামে আমরা জানি। ঠিক প্রাচীনকালে মিশরও কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল, এগুলোকে বলা হচ্ছে নোম। নোম মানে জনপদ। মিশরীয় ভাষায়
জনপদকে বলা হচ্ছে নোম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা সুন্দর করে, ইতিহাস মানে হচ্ছে ঘটনার ক্রমিক বিবরণ। তোমরা সুন্দরভাবে ভাষায় চর্চা করবে। আগামী দিন আমাদের এই পাঠের উপর কপ্রেস 1 হবে, অধ্যায় 2 এর আলোচ্য অংশের উপর সিন্ধু সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। আদার নয়, এই বৈশ্বিক ক্রান্তিকালীন সময়ে তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এই কামনা করে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি মাহফুজুর রহমান সরকার। ধন্যবাদ।